হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ঈদ স্পেশাল 2টা ডেজার্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের আর খুব বেশি দিন বাকি নেই, রোজা প্রায় শেষের দিকে চলে এসেছে। আমরা ঈদে কম বেশি সবাই ডেজার্ট আইটেম তৈরি করে থাকি। তো সেটা মাথায় রেখেই আমি আজকে আপনাদের সাথে 2টা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি পুডিংটা তৈরি করে নিব, যার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ দুধকে জাল করে নিব। আর সাথে এখানে আমি 1 কাপের চাইতেও কম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা বেশি দিলে হয় কি, পুডিংটা খেতে অত বেশি ভালো লাগে না। মোটামুটি মিষ্টি হলে পুডিংটা খেতে বেশি ভালো লাগে। আর আমি দুধটা জাল করার সাথে চিনিটা দিয়ে দিয়েছি। এতে করে চিনি থেকে যে এক্সট্রা পানিটা বের হবে সেটা আমি এখানে শুকিয়ে নিতে পারবো পরবর্তীতে, আর আমার চিনি থেকে পানিটা ছাড়বে না। তো এই যে এখানে আমি দুধটাকে জাল করে হাফ করে নিয়েছি। 1 লিটার দুধকে আমি হাফ লিটার করে নিয়েছি। এর মধ্যে আমি 3টা ডিম দিব। আজকে আমি পুডিংটা 3টা ডিম দিয়েই বসাবো, সেজন্য আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। আর পুডিংয়ের টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে দিলে টেস্টটা একটু ভালো আসবে, এই আর কি পুডিংয়ের মধ্যে, আর কিছুই না। তো আমি একটা ডাল ঘুটুনির সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর দুধটা যখন ভালোভাবে মিশে গিয়েছে, এই পর্যায়ে আমি ডিমগুলো যে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। 3টা ডিম দিয়েও আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম দুধের সাথে, যাতে করে একদম পারফেক্টলি এটা ডিম আর দুধটা মিশে যায়। তো এখানে আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। পুডিংয়ে আসলে ক্যারামেলটা দেখতে সুন্দর লাগে, যার জন্য ক্যারামেলটা তৈরি করা। তো আমি যে বাটিতে পুডিংটা বসাবো ওই বাটিতে আমি সরাসরি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা পাত্রে ক্যারামেলটা তৈরি করে তারপর বাটিতে ঢেলে নিতে পারেন। তো এই যে এখানে আমার ক্যারামেলটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চারিপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছিলাম, যাতে ক্যারামেলটা সব দিকে সমানভাবে থাকে আর পুডিংয়ের যেন কালারটাও সুন্দর আসে। তো এই যে আমার ক্যারামেলটা চারিপাশে ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি ডিম এবং দুধের মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাটিটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ক্যারামেলটা সেট হওয়ার পর মিশ্রণটা ঢেলে নিতে হবে। তারপর আমি পুডিংয়ের বাটির ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমি একটা পাতিলে পানি নিয়ে নিয়েছিলাম আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পানিটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। তারপর আমি উপর থেকে আরও একটা ঢাকনা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এটা আধা ঘন্টার জন্য জাল করে নিব মিডিয়াম আঁচে। এই তো আমার পুডিংটা হয়ে গিয়েছে। আমি আধা ঘন্টা পর চুলাটা অফ করে দিয়েছিলাম, দেন এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর উপর দিক থেকে দেখেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এরপর আমি এখন পুডিংটাকে মোল্ড আউট করে নিব, যার জন্য প্রথমে ছুরি দিয়ে আমি এর সাইডটা ছাড়িয়ে নিচ্ছিলাম। পুডিংটা তো খুবই সফট একটা ডেজার্ট, যার জন্য এটা মোল্ড আউট করতে খুবই সাবধানে মোল্ড আউট করতে হবে। তো আমি উপর দিয়ে একটা প্লেট দিয়ে তারপর বাটিটা উপর করে নিয়েছি, আর খুবই সাবধানতার সাথে আমি বাটিটা উঠাচ্ছি। আর এই যে মাশাল্লাহ, আমার পুডিংটা ভালোই হয়েছে, কোনো সাইড দিয়ে ভাঙেনি। আর উপর দিয়ে একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে প্লাস্টিকের একটা স্ট্রবেরি বসিয়ে দিয়েছি। তো এই তো আমার প্রথম ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে। কম বেশি আমরা ছোট থেকে বড় সবাই পুডিংটা খুব বেশি পছন্দ করি। ঈদ কেন, শুধুমাত্র যদি কোনো অকেশন থাকে তাহলে আমরা সবার প্রথমে যে ডেজার্টটার কথা মাথায় আসে সেটাই পুডিং। তো এই যে সহজভাবে তৈরি করা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন চলে এসেছি পরবর্তী ডেজার্টটা তৈরি করার জন্য। এখানে আমি একটা কেক তৈরি করব, যার জন্য এখানে 1 কাপ ময়দা, তারপর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আমি ভালোভাবে চেলে নিয়েছি। শুকনো উপকরণটা ভালোভাবে চেলে এরপর আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি এখন সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিব। তো সাদা অংশের সাথে আমি 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে কিছু সময় বিট করে নেব। আর যখন কিছুটা ফেনা ফেনা হয়ে যাবে
সেই পর্যায়ে হচ্ছে আমি চিনি দিব। চিনিটা শুরুতেই দিব না, তো আমি এই যে এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, এর থেকে বেশি মিষ্টির আসলে প্রয়োজন হবে না। তো এই হাফ কাপ চিনি কিন্তু আমি একবারে মিশাবো না, আমি হচ্ছে অল্প অল্প করে মিশাবো। আর যখন আমি এটা মিশাবো তখন কিন্তু আমি বিটারের স্পিডটা মিডিয়ামে রাখবো। যদি খুব বেশি হাই স্পিডে এটা বিট করা হয়, ডিমের ফোমটা ঠিকই তৈরি হয়ে যাবে কিন্তু চিনিটা ভালোভাবে মিশবে না। চিনির যে দানা দানা ভাব সেটা কিন্তু থেকে যাবে, ভালোভাবে চিনিটা কিন্তু গলবে না। যার জন্য হচ্ছে আমি চিনিটা অল্প অল্প করে অ্যাড করেছি বারবার করে, আর হচ্ছে আমি মিডিয়াম স্পিডে এটাকে বিট করে একদম পারফেক্টলি একটা ক্রিম তৈরি করে নেব। ডিমের মেরাংটা যদি খুব ভালোভাবে বিট করে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে, আর কেকটাও খুব পারফেক্টলি তৈরি করা যাবে। তারপর আমার যখন ক্রিমটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে, এরপর আমি এর মধ্যে ডিমের কুসুম 3টা দিয়ে দিয়েছি। ডিমের কুসুমগুলো দিয়ে দেওয়ার পর হচ্ছে খুব বেশি সময় কিন্তু বিট করব না, জাস্ট কয়েক সেকেন্ড আমি এটাকে বিট করে নিয়েছি। ডিমের কুসুমগুলো ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার যে রেগুলার তেল থাকে সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন, তবে আমি সবসময় কেক তৈরিতে অল্প করে হলেও আমি তেলটা ইউজ করি। তো এই যে আমার তেল এবং এসেন্সটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তেল এবং এসেন্সটা দিয়ে দেওয়ার পর হচ্ছে এটাও বেশি সময় বিট করা যাবে না, অল্প সময় বিট করে নিতে হবে, জাস্ট 30 সেকেন্ডের মতো এরকম। তো এরপর হচ্ছে আমি এখন শুকনো উপকরণটা যে চেলে রেখেছিলাম সেটা এখন আমি আবারও চেলে তারপর হচ্ছে আমি অ্যাড করে নিচ্ছি। শুকনো উপকরণটা যদি 2-3 বার করে চেলে নেওয়া যায়, কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি আর ফ্লাফি হয়। এর মধ্যে যে বাতাসটা ক্রিয়েট হয় সেজন্যই কিন্তু কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়, যার জন্য চেষ্টা করবেন শুকনো উপকরণটা 2 থেকে 3 বারে চেলে নেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমি প্রথমবার একবার শুকনো উপকরণটা দিয়ে দিয়েছি, এটাও আমি ধাপে ধাপে মিক্স করব, একই সাথে সবগুলো দিয়ে দিইনি। এই যে আমি দ্বিতীয়বারে হচ্ছে বাকিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি আবারও আলতো হাতে মিক্স করে নেব। এখানে শুকনো উপকরণটা খুবই আলতো হাতে এবং সাবধানতার সাথে মেশাতে হবে, খুব বেশি জোরে জোরে কিন্তু মেশানো যাবে না। আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, যার জন্যে হচ্ছে এখানে অনেকটা ফাস্ট মনে হচ্ছে, কিন্তু এত ফাস্ট আসলে মেশানো যাবে না, আরও কিন্তু স্লোলি মেশাতে হবে। আর আমার উপকরণগুলো সব মেশানোর সময় মনে হয়েছিল যেন সামান্য পরিমাণে একটু দুধ প্রয়োজন, যার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করেছিলাম। আর এই যে আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এভাবে উপর থেকে উঠানোর পর যদি দেখেন যে এভাবে ভাঁজ ভাঁজ হয়ে পড়ছে, তখনই আপনারা বুঝে নেবেন যে ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়েছে। তো এখন আমি হচ্ছে চারকোনা শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি, আমার এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের মোল্ড। তো এটার মধ্যে আমি হচ্ছে কাগজ বিছিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে তেলকে আমি এখন হাতের সাহায্যে পাটিতে লাগিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি হচ্ছে একটা পাতিল হাই হিটে ফ্রি হিট করে নিয়েছিলাম, চুলায় আমি হচ্ছে কেকটা বেক করব। তো আমি সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডে দিয়ে দিয়ে এখন হচ্ছে আমি এটা বেক করতে দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা খুবই মানে লো আঁচে আমি এটাকে বেক করেছিলাম 30 মিনিটের মতো। এই যে এখানে আমি 30 মিনিট পর হচ্ছে ঢাকনাটা খুলে নিয়েছি, আর আমার কেকটা কিন্তু খুব ভালোভাবে পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। এখন আমি মোল্ডে এটাকে ঠান্ডা করে নিব। কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি, আর এখন হচ্ছে আমি এর উপর থেকে বেকিং পেপারটা তুলে নিচ্ছি। এই যে আমার কেকটা একদমই কিন্তু সফট এবং স্পঞ্জি হয়েছে। এখন হচ্ছে কেকটা আমি যেই ডেজার্ট মোল্ডে এটাকে সেট করব, ওই মোল্ডের মাপ অনুযায়ী আমি হচ্ছে কেকটাকে কেটে নিচ্ছিলাম। আমার হচ্ছে কেকটা যেহেতু 8 ইঞ্চির মোল্ডে আমি বেক করেছিলাম, যার জন্যে হচ্ছে আমি এটাকে সাইড দিয়ে কিছুটা কেটে নেওয়ার পর আর বাকি অংশটা আমি হচ্ছে এই পাশে বসিয়ে দিয়েছি। আমি এটা একটা লম্বাটে শেপের বক্স নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি কেকটার উপরে এখানে জাল করে নেওয়া 1 কাপ পরিমাণ দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধটা একদম আমি সম্পূর্ণটাই দিয়ে দিব এর মধ্যে। দুধটা এরকম থাকবে না, কিছু সময় পর দেখা যাবে যে কেকটা পুরোপুরিভাবে দুধটাকে টেনে নিয়েছে। তো এই যে আমি সম্পূর্ণ দুধটা এর উপরে দিয়ে দিয়েছি, আর এই দুধটা দেওয়ার কারণে হচ্ছে কেকটা খেতে অনেক বেশি মজা হয় আর একদম সফট তুলতুলে হয়ে থাকে, মানে দুধের মধ্যে ভিজে আর কি। তো আমি এখন ডেজার্টটা কমপ্লিট করার জন্য এখানে হাফ কাপ ক্রিম নিয়ে নিয়েছি।
ক্রিমটাকে আমি হচ্ছে হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছিলাম। তো পারফেক্ট একটা ক্রিম তৈরি করে নিব। এটা খুব বেশি যে স্টিকি হতে হবে ক্রিমটা এরকম না, মোটামুটি একটু স্টিকি হলেও চলবে। তো এই যে আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে, আর এই যে আমি কেকের উপর দিয়ে এভাবে করে দিয়ে দিয়েছি। মানে এটা দেখানোর মতো আসলে তেমন কিছুই নেই, জাস্ট উপর দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দিচ্ছিলাম। তো মোটামুটি এই পর্যায়ে ডেজার্টটা তৈরি, কিন্তু আমি উপর থেকে একটু সুন্দর দেখানোর জন্য এখানে 2 চা চামচ পরিমাণ কোকো পাউডারকে আমি চালনি দিয়ে চেলে তারপর হচ্ছে উপর থেকে এই যে এভাবে দিয়ে দিয়েছি। দেখতে সুন্দর লাগবে, আর এই কোকো পাউডার দেওয়ার কারণে হচ্ছে এর টেস্টে আরেকটু ভিন্নতা আসবে। তো আমি যে এই বক্সটার মধ্যে ডেজার্টটা সেট করে নিয়েছি তার একটা কারণ হচ্ছে আমি এটাকে মানে ফ্রিজে রেখে দিব। আপনারা যদি ঈদের সময় এই ডেজার্টটা তৈরি করতে চান তাহলে ঈদের আগের দিন এই ডেজার্টটা তৈরি করে এভাবে বক্সের ঢাকনা বন্ধ করে কিন্তু আপনারা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিতে পারবেন। নেক্সট দিন বা যখনই গেস্ট আসবে তখনই হচ্ছে আপনারা এটা সার্ভ করে দিতে পারবেন। তো এই যে আমি হচ্ছে আগেই এটা কেটে নিয়েছি, তো এখন একটু আপনাদেরকে তুলে দেখাই যে কেমন হয়েছে। এই যে আমার ডেজার্টটা দেখতে খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আমি কিন্তু এর মধ্যে ক্রিমটা অত বেশি পরিমাণে ইউজ করিনি, আপনারা চাইলে একদম বাটিটা পুরিয়েও ক্রিমটা দিতে পারেন, কিন্তু অত বেশি ক্রিম খেতে আসলে আমাদের ভালো লাগে না, যার জন্য হচ্ছে আমি খুব বেশি পরিমাণে ক্রিম এটাতে দেইনি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো চাইলে ক্রিমটা দিতে পারেন। আমি যতটুকু দিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বেশি পরিমাণেও ক্রিম দিয়ে এটাকে ডেকোরেট করে নিতে পারেন। তো এই যে ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।